আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি সমসাময়িক বিষয়ে। আজকে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ হেডলাইন এ বিষয়ে কথা বলার জন্য বরাবরের মতোই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, নয়া দিগান্তের ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইন। মাহবুব ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ জাকির ভাই, আপনাকেও জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা এবং অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে সবাইকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব ভাই, আজকেও বাংলাদেশের বরাবরের মতো কয়েকটি হেডলাইন শুরুতেই আমরা শুরু করতে চাই পোস্টাল ভোট বিটির আপডেট দিয়ে। আপনি জানেন যে এই প্রসঙ্গটা বিগত প্রায় 2 থেকে 3 সপ্তাহ ধরে চলমান। তো সর্বশেষ আপডেট হচ্ছে এ পর্যন্ত আমি একদম আপডেট সেটা হচ্ছে যে 2,34,961 জন ভোটার নিবন্ধন করেছে। এর মধ্যে পুরুষ হচ্ছে 2,14,492, মহিলা হচ্ছে 20,469 জন। আর বরাবরের মতোই সৌদি আরব রয়েছে 1 নম্বর পজিশনে, তারা করেছে 55,928। আর যুক্তরাষ্ট্র আছে 2য় পজিশনে 19,667 জন। আর ফ্রান্স বরাবরের মতোই আছে 17তম স্থানে 3,723 জন। তো মাহবুব ভাই, যে বিষয়টা আমরা হাইলাইট করতে চাই তা হচ্ছে যে ফ্রান্সে আপনি জানেন যে প্রবাসী বাংলাদেশের সংখ্যা 70 থেকে 80 হাজার, কেউ বলছে লাখের কাছাকাছি। হয়তো সবার ভোটার আইডি নাই, তারপরেও যে পরিমাণ বাংলাদেশিদের ভোটার আইডি আছে তার তুলনায় আমাদের ফ্রান্সের সংখ্যাটা খুবই নগণ্য। এক্ষেত্রে আপনি কি মনে করেন কিভাবে বাংলাদেশি যারা ফ্রান্সে অবস্থান করছেন তাদের সচেতনতা বৃদ্ধি করে ভোটার হওয়ার জন্য উদ্বুদ্ধ করা যায়? আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ জাকির ভাই। এটা আসলে কি, আমরা তো খুবই বলবো যে একটা উৎসবমুখর পরিবেশে আমাদের এই কাজগুলো হওয়ার কথা ছিল। হয়তো কোথাও কোথাও হচ্ছে, কিন্তু সার্বিক অর্থে বা সার্বজনীন অর্থে যেটা হওয়া দরকার সেটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না বা দৃশ্যমান হচ্ছে না। এখানে আপনি দেখবেন যে প্যারিসে আপনার আওয়ামী লীগের একটা বেশ ভালো অংশের ভোট আছে। তারা ইতিমধ্যে আমরা হয়তো বিচ্ছিন্নভাবে কেউ করছে, কিন্তু কেন্দ্রীয়ভাবে তারা নিরুৎসাহিত করছে অনেককে। তো আমি আবারও বলবো, আহ্বান জানাতে চাই যে আমরা যারা প্রবাসী থাকি, আমরা সবার পরিচয় হচ্ছে আমরা প্রবাসী, আমরা হচ্ছে রিমিটেন্স যোদ্ধা। আমাদের মধ্যে এক ধরনের মেলবন্ধন থাকা দরকার, বিশেষ করে যেহেতু ভোটটা আসছে। একটা ভোট প্রতিকার প্রয়োগ হচ্ছে আপনার নাগরিক দায়িত্ব কতর মধ্যে এটা পড়ে। কিন্তু আমি আমি বলতে চাই যে অন্ততপক্ষে আপনি ভোটার হয়ে থাকেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করে থাকেন, আপনি ভোট দেন না দেন সেটা ভিন্ন ব্যাপার। কারণ দেখেন, এই রেজিস্ট্রেশন করার জন্য, অর্থাৎ প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য একটা দীর্ঘ সময় আমরা আন্দোলন করেছি। এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মূলত বর্তমান সরকার 24-এর আপনার বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার, অর্থাৎ এনটিপি গভর্নমেন্ট যারা দায়িত্ব পালন করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তারা আমাদেরকে সম্মান করেছেন। এই যে সম্মান করলেন, সেই সম্মানটাকে আমাদের সম্মান করা উচিত বলে আমি মনে করি। সেজন্য আসুন আমরা দলমত নির্বিশেষে সবাই আগামী 25 তারিখ পর্যন্ত এই ভোটার রেজিস্ট্রেশনের কথা বলা আছে। ইতিমধ্যে আমাদের ফ্রান্সে 3,723 জন হয়েছেন আজকের অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী। আমি মনে করি যে এটা আরো বাড়া দরকার, আর বৃদ্ধি হওয়া দরকার। তাহলে কি হবে, যারা আমাদের জন্য এগিয়ে এসেছেন তারা অন্ততপক্ষে খুশি হবেন এবং তারা আগামী দিনগুলোতে আমাদের যে দাবিটা আছে, অর্থাৎ আমরা এনআইডি করতে চাই, আমি মনে করি যে আজকে যদি আমরা ভোটার বিষয় হতে পারি, তাহলে আমরা এনআইডি করার প্রশ্নে আমরা জোর দিতে পারবো। জাকির ভাই। জি, থ্যাংক ইউ মাহবুব ভাই। আমি আপনার মাধ্যমে ফ্রান্সে অবস্থানরত সকল বাংলাদেশিদেরকে আহ্বান জানাবো, আপনারা সময় ক্ষেপণ না করে, যেহেতু কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তো এই টেকনিক্যাল প্রবলেমের মাঝেও আমাদেরকে কাজ করতে হবে। মাঝে মাঝে রাত একটু গভীর হলে অথবা সকালের দিকে আমরা এটাকে ফিরি পাচ্ছি। অনেক ভাইরা এই সময় সাকসেস হয়েছেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। অন্য সময় দেখা যায় কিছুটা টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে। তো সেটাকে সামনে রেখে আমরা যেন কন্টিনিউ আমাদের তৎপরতা অব্যাহত রাখি, ট্রাই করি, তাহলে আমাদের ভোটার নিবন্ধনটা সম্পন্ন করতে পারবো। মনে রাখবেন, এটা কিন্তু আমাদের জীবনের একটা ধাপ, যে ধাপে আপনি যদি সাকসেস না হতে পারেন তাহলে আপনার নাগরিক অধিকারের প্রশ্নে আগামী দিনে আপনি হয়তো ইতিবাচক সাড়া নাও দিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যায়ে আমি অন্য একটি বিষয়ে আলোচনা করতে চাই। তা হচ্ছে, আপনারা জানেন মাহবুব ভাই, আপনি ইতিমধ্যে দেখেছেন গণমাধ্যমে নিউজটি এসেছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ সকল কমিশনারগণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন, তাদের পরিস্থিতির কথা বলেছেন। তারা বলেছেন যে তারা নির্বাচন এবং গণভোটের পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি। তারা প্রস্তুত আছে বলেই এরকম একটি ইনফরমেশন আমরা পেয়েছি। আপনি কি মনে করেন যে এই সাক্ষাৎকার খুব দ্রুত তফসিল ঘোষণা করতে যাচ্ছে, এরকম কিছু ইঙ্গিত বহন করে কিনা? আপনার কি মতামত? জাকির ভাই, আসলে নির্বাচন করার প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। মূলত ইলেকশন কমিশনার সেটাকে সামনে রেখেই তাদের কার্যক্রমগুলো তারা চালাচ্ছে। ওই অংশ হিসেবে একটা রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে যে প্রধান উপদেষ্টা আজকে তারা সবাই মিলে দেখা করেছে। এবং আপনি জানেন যে আগামীকাল 8 তারিখ মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে এই নির্বাচন কমিশন তাদের টোটাল বডি গিয়ে তার সাথে দেখা করবে। এবং আমাদের বাংলাদেশের রেওয়াজ হচ্ছে কি, আপনি যখন রাষ্ট্রপতির সাথে দেখা করার ঠিক পরের দিনই কিন্তু, অথবা ওই দিন রাতেই কিন্তু আপনার তফসিল ঘোষণা করা হয়। হতে পারে, আমি মনে করি যে এটা একটা প্রক্রিয়া হতে পারে, ধারাবাহিক
নির্বাচনের একটা অংশের ধারাবাহিক অংশ হতে পারে। কিন্তু জাকির ভাই, আমি একটা জিনিস বলতে চাই, আপনি নির্বাচন তো আসলে করবেন রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের মেলবন্ধন, সম্পর্কে উন্নতি এবং তাদের মধ্যে এক ধরনের বিশ্বাস মানে কি বল থাকতে হবে। পাশাপাশি লেভেল যেটাই বলা হয়, অর্থাৎ নির্বাচন করার জন্য মানে মাঠ পর্যায়ে করে প্রত্যেকটা নাগরিক অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক মানে কি বলে নেতা অথবা যারা প্রার্থী তারা যাতে করে নিরাপদ করে। কিন্তু আজকে আপনি দেখছেন যে বরিশালে বাবুগঞ্জে আপনার আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আতিউজ্জামান ফুয়াদের উপরে আপনার বিএনপির কিছু লোকজন আপনার যে একজন হামলাই করেছে এবং তাকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে। যদি আজকে যদি এটা যদি মানে হতে থাকে, এই ধরনের দৃশ্যমান থাকে, তাহলে নির্বাচন হবে কি না আগামী ফেব্রুয়ারিতে, এটা আমার আপনি কিছুদিন আগে যে পাবনার যে ঘটনা কয়েকদিন আগে দেখেন, মানে জামাতের এক লোককে তার গাড়িতে মধ্যে গুলি করে দিয়েছে। তারপরে এবং পাশাপাশি আপনি দেখবেন যে মানে বড় দলগুলোর পক্ষ থেকে নানাভাবে হুমকি দিচ্ছেন, তারপরে বিভিন্ন দল সম্পর্কে আজে বাজে কথা বলা হচ্ছে এবং লিডিং পর্যায়ে থেকে ধরেন বিএনপির স্থায়ী কমিটির পর্যায়ে থেকে আজকে দেখা যায় যে নেতৃবৃন্দরা অন্য দলের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করছে। এবং শোনেন, রাজনীতিতে ভোটার হওয়া এবং প্রার্থী হওয়া এটা আমার নাগরিক অধিকার। আমি কোথায় দাঁড়াবো, কোথায় গিয়ে আমি ভোট করব, সেটা আমার নাগরিক অধিকার। আমাকে যদি কেউ মনে করে যে না ওই এলাকার তাদের বাবার তাল্লুক যদি মনে করে, সেটা ঠিক হবে না। কারণ 24-এ বিপ্লব কিন্তু বলে দিয়েছে যে এখানে এই ধরনের আর কিছু হবে না। এক নতুন বন্দোবস্ত, বাংলাদেশ একটা নতুন সড়কে দাঁড়িয়েছি আমরা। সুতরাং সবার মধ্যে এক ধরনের পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরামর্শ সহিষ্ণুতা এবং অ্যাটলিস্ট মানবিক হওয়া দরকার। আর তা না হলে জাকির ভাই, আপনি যতই কথা বলেন না কেন, আমি বিশ্বাস করতে চাই যে যদি আমরা রাজনীতিবিদরা যদি মানবিক না হতে পারি, রাজনৈতিক সংগঠনগুলো যদি মানবিক না হতে পারি, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা আমার কাছে সন্দেহ। বড় প্রশ্নের বিষয়। ভাই একটু আমরা দেখে নিই আজকে কমিশনের পক্ষ থেকে যে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন, এরপরে নির্বাচন কমিশনের সচিব মহোদয় একটি সাক্ষাৎকার দিয়েছেন। ওনার বক্তব্য একটু। নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। আমাদের তফসিল পূর্ব যে কার্যক্রমগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলো স্টক নেওয়া হয়েছে। এগুলো সম্বন্ধে আপনারা সবাই জানেন, যেমন সংলাপ, আইন এবং বিধির সংস্কার, এবং আমরা আশা করছি যে গত সপ্তাহে যেগুলো আপনার সংস্কার সম্পন্ন হয়েছে আজ বা কালকের মধ্যে সেগুলো আমরা হাতে পেয়ে যাব। ভোটার তালিকা চূড়ান্তকরণ সেটা হয়ে গেছে, যদিও বা এটা আর একটা ভোটার তালিকা পরবর্তীতে যাবে, যেখানে আপনারা জানেন ওসিভি এবং আইসিপিবি অর্থাৎ পোস্টাল ভোটে যারা ভোট দিচ্ছেন তাদের উপরে যে ইমপ্রিন্টটা হবে সেই ইমপ্রিন্ট সহ আরেকটা ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচনের 25 দিন আগে কমপক্ষে এটা পৌঁছে যাবে। মাহবুব ভাই, ওনার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, অর্থাৎ খুব দ্রুত সম্ভবত ইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আপনি কি মনে হয় উনি তফসিল ঘোষণার দিকে এগোচ্ছে? হ্যাঁ, আপনি যিনি কথা বলছেন তিনি তো নির্বাচন কমিশনের একজন, উনি তো প্যারিসে এসেছিলেন এবং আমার কাছে মনে হয় কি বললাম না যে নির্বাচন কমিশন তার দিকে আগাচ্ছে, যেটা প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আপনার ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন, হয়তো সেদিকে আগাচ্ছে। কিন্তু আমরা কেন বলছি নির্বাচন কমিশন তো তার কাজ করবে, তাই না? কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে একজনের যে মেলবন্ধন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আমি আগে বলেছি সেটা এখন নাই। তো যে কারণে নির্বাচন তো করতে হবে আমাদেরকে নিয়ে, তাই না? ইলেকশন কমিশন তো আকাশ থেকে কাউকে ইলেকশন করাবে না বা আকাশ থেকে ইলেকশন দাঁড়াবে না। তার মানে বাংলাদেশের নাগরিক মানে রাজনৈতিক দলগুলো থেকে নেতৃবৃন্দরাই যারা এখানে নমিনেশন পাবেন তারাই দাঁড়াবেন। তো আপনি কি বলেছি যে মানে এবি পার্টির সাধারণ সম্পাদক, আমি একটু আগে বললাম যে আজকে তিনি কিন্তু আক্রান্ত শিকার হয়েছেন। আমি এই সমস্ত রাজনৈতিক আক্রমণের জন্য যারা আক্রমণ করছে তাদের প্রতি আমি ঘৃণা জানাই এবং এটার নিন্দা জানাচ্ছি এবং যারা এসে জড়িত তাদের আমি বিচার দাবি করছি। এবং পাশাপাশি পাবনাতেও জামাত ইসলামী বাংলাদেশের একজন নেতার মানে উনি প্রার্থী ছিলেন, তার গাড়িতে মধ্যে গুলি করা হয়েছে। সুতরাং এই ঘটনাগুলো আপনার যদি কন্ট্রোল না করা যায়, তাহলে আমরা যতই মানে চিফ রাশিদ দেখা করি না কেন, রাষ্ট্রপতির সাথে দেখা করে একটা তফসিল ঘোষণা দিয়ে ফেললাম, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই অথবা ধরেন সুস্থ পরিবেশ নাই, এটা যদি আমি নিশ্চিত না করতে পারি, মানে নিরাপদ জায়গা না তৈরি করতে পারি, তাহলে এই নির্বাচন হবে কিনা আমি আগে বলেছি আমার সন্দেহ আছে এবং এই সন্দেহটা কিন্তু নানাবিধ কারণেই আমাদের দৃশ্যমান হচ্ছে। জি, তো মাহবুব ভাই, আরেকটা বিষয় বোধহয় আপনার নজরে আসছে, সেটা হচ্ছে যে আজকে 3টি দল একত্রিত হয়ে একটি নতুন জোট ঘোষণা করেছে। এর মধ্যে প্রথম আলো রিপোর্টটা করেছে যে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে, যদিও ওনারা বিস্তারিত এখানে বলেননি। তো এই জোটটাকে আপনি কিভাবে দেখছেন? ওনারা বলার চেষ্টা করেছেন যে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ওনারা এবং জুলাইকে ধারণ করার বিষয়ে এই জোট কাজ করবে। তো আপনারা ওনারা কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন? আমি এই জায়গাটা আমি একটু দ্বিমত করতে চাই। জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা বলতে যা বোঝায়, মানে সেটা কিন্তু এনসিপির এই কয়জন না, অথবা এই পার্টির এই কয়জন না, অথবা রাষ্ট্র আন্দোলনে যারা যুক্ত তারা না। জুলাইয়ের সম্মুখিত যারা, তারা হচ্ছে বাংলাদেশের আপামর জনগণ। এখানে কোনো দল ছিল না, কোনো পার্টি ছিল না, এবং তারা কিন্তু আপনার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মূলত এই রাস্তায় নেমে এসেছে। এখন আপনি যে বলছেন মানে জোট,
জোট কিন্তু বাংলাদেশের রাজনীতি একটা কালচার হিসেবে দাঁড়িয়েছে। নির্বাচন যখনই আসে সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু মূলত এই জোটগুলি হয়। আপনি অতীতে দেখেছেন জামাতের সঙ্গে বিএনপির 4 দলীয় জোট, বিএনপির আবার আওয়ামী লীগের সঙ্গে জামাতের যুগপৎ আন্দোলন, এরপরে আবার ইদানিং আমরা দেখছি জামাতের সঙ্গে 8 দলীয় জোট, এবং এটা একটা নতুন জোট হলো, সেটা হচ্ছে যে আপনার এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি, এনসিপি এবং রাষ্ট্র আন্দোলন। এগুলো আসলে কি এগুলো নতুন কিছু না, এগুলো হবে দেখা যাবে যে আজকে যেমন এই জোটটা কিন্তু আরো আগে হওয়ার কথা ছিল। হ্যাঁ, মাঝখানে শোনা গেছে যে এনসিপি বিএনপির সাথে যাবে, যে কারণে এই জোটটা কিন্তু আত্মপ্রকাশ করেনি। কিন্তু সর্বশেষ যখন বিএনপি যখন তাদের সব জায়গায় যখন প্রার্থী দিয়ে ফেলেছে, তখন তারা মূলত ওখান থেকে ব্যাকে এসে এখন এবি পার্টির সঙ্গে এনসিপি এবং এই রাষ্ট্র আন্দোলন, এখানে কিন্তু মান্নাবে থাকার কথা ছিল, এখানে জুনিয়র সেক্রেটারি থাকার কথা ছিল, এখানে নুরুল থাকার কথা ছিল, তাই না? কিন্তু শুনছি এরকম। হ্যাঁ, আমরা এটা ছিল, কিন্তু যেহেতু হয়নি, তবে জোট হতেই পারে, এটা আমি খারাপ বলবো না, এটা ভালো দিক। কারণ জোট হইলে অ্যাটলিস্ট দিন দরবারটা কিন্তু স্ট্রং হয়, তাই না? তো জোট আরো সামনে হবে। আজকে জামাত ইসলামের সঙ্গে আপনি 8 দলীয় জোট হয়েছে, তাই না? তো এটা তো একসময় তো 14 দল 15 দল জোট ছিল না আওয়ামী লীগের সাথে, ছিল। তো সুতরাং জোট এটা নতুন কিছু না, এটা বাংলাদেশ রাজনীতিতে শুধু পৃথিবীর সমস্ত জায়গায় মানে নির্বাচনকে কেন্দ্র করে জোট হয়, এবং সেই জোটটা যাতে করে দেশের মানুষের কল্যাণের জন্য হয়, যাতে করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য হয়, যাতে করে অ্যাটলিস্ট আমরা যাতে করে একটি সুন্দর ক্রেডিবল রিলেশন করতে পারি সেই দিকে হয়, তাহলে আমি মনে করি যে এই জোটের সার্থকতা থাকে। জাকির ভাই, আমি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনে জোটের প্রতি জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আগামী দিনগুলোতে তারা ভালো ভূমিকা রাখবে এই প্রত্যাশা করছি। জাকির ভাই, থ্যাংক ইউ। মাহবুব ভাই, আরেকটা হেডলাইন আপনার চোখে পড়েছে হয়তোবা, আমি একটু আপনাকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে আজকে তারেক রহমানের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। উনি বলেছেন যে উনি মূলত এই যে আপনাকে বিষয়টা আমি দেখাচ্ছি, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এখানে তারেক রহমান একটি মন্তব্য করেছে যে 71 সালে তাদেরকে মানুষ দেখেছে। আমি দেখছি এটা আরো ক্লিয়ার, অন্যান্য পত্রিকা একদম ডিরেক্ট জামাতে। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ওনার আমি এই মুহূর্তে প্রথমত বলবো যে আমি এখনো তারেক রহমানের ভিজুয়াল মানে মৌখিক যেটা মানে ভিডিও আমি শুনি নাই। তো এখন ধরেন নানা রকমের নিউজ হয়, আমি মনে করতে চাই তারেক রহমানের মধ্যে একজন বিজ্ঞ মানুষের কাছ থেকে মানে মনে রাখতে হবে যে জামাত ইসলামী বাংলাদেশ তাদের সাথে অতীতে কাজ করেছে, ইভেন কি নট অনলি মানে এই বর্তমান সময়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি এসেছেন, আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক কদিন আগে উনি বলেছিলেন যে মানে জিয়াউর রহমানের এই রাজনৈতিক তৎপরতাকে আপনার মানে কি বলে ভ্যানগার্ডের মতো মানে অবস্থান নিয়ে বা ভূমিকা রেখেছিল জামাত ইসলামী তৎকালীন সময়। তো আমি সবসময় বলি জাকির ভাই, বাংলাদেশের রাজনীতিতে যদি ইসলামী শক্তি, যেহেতু জামাত ইসলামী একটা মেন দল, ইসলামী শক্তিগুলির মধ্যে সাথে মানে আমি বলবো যে প্রথম সারির দল, এবং জাতীয় শক্তি অর্থাৎ বিএনপি এবং আমাদের সেনাবাহিনীর 3 শক্তির সমন্বয় যদি থাকে, তাহলে বাংলাদেশ কখনো পতন হবে না, বাংলাদেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এই জিনিসটা আমি বারবার মানে বিএনপিকে আমি বলতে চাই যে আপনারা অতীতের ইতিহাস স্মরণ করুন। আপনারা এখন যা বলছেন, এই যে অযাচিত বক্তব্য, যে ধরনের বক্তব্যগুলো জাতির মধ্যে অনুকূল সৃষ্টি করে, হ্যাঁ, বেগম খালেদা জিয়ার মুখ থেকে আমরা কখনো শুনি না এই ধরনের অযাচিত বক্তব্য, কিন্তু কেন হচ্ছে এই কথাগুলো, এদিকে আমাদের খেয়াল রাখা দরকার। আমি আহ্বান জানাতে চাই যে অতীতের দেখেন মানে 71 সালের এই ভূমিকা নিয়ে মানে জামাত ইসলামীর বক্তব্য বিবৃতি তারা কিন্তু দিচ্ছেন, এবং এটা কিন্তু জেনে শুনেই কিন্তু বিএনপির সাথে জামাত ইসলামী কিন্তু ঐক্য করেছিল, তাই না? ওই সময় 4 দলীয় জোট করেছিল, এবং 90-তে কিন্তু তারা আপনার কি বলে একদম কোন প্রকার শর্ত ছাড়া কিন্তু সমর্থন করেছিল বিএনপিকে। সুতরাং আমি মনে করি যে এইটা এক ধরনের এই 71 প্রশ্নে বাংলাদেশে একটা মানে এক ধরনের নেতিবাচক বক্তব্য, এটা আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরনের একটা পায়দারা, এবং এটা কারা করছে? তারাই করছে যারা বাংলাদেশকে পদানত রাখতে চায়, যারা বাংলাদেশ স্বাধীনতার মানে সক্রিয়তাকে নস্যাৎ করতে চায়, এবং যারা চায় না বাংলাদেশের জনগণ একদম মাথা উঁচু করে স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকুক, তারাই মূলত এই 71-এর প্রশ্ন এনে আমাদের মধ্যে এক ধরনের দ্বিধাবিভক্তি করার চেষ্টা করছে। জি মাহবুব ভাই, তো আরেকটা বিষয় আপনার সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি জানেন গত 2 দিন আগে যমুনা টিভিতে একটি টক শোতে ব্যারিস্টার শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন। তার একটি বক্তব্য নিকুল ছিল সেই প্রোগ্রামের উপস্থাপিকা, একটু বাকবিতণ্ডা হয়েছে। পরবর্তীতে আবার শাহরিয়ার কবির উনি খুব মোলায়েন এবং মসৃণ ভাবেই তার পক্ষ থেকে অ্যাপোলজি করেছেন যে এই ধরনের উচ্চভাবে কথা না বললেই তার বোন হিসেবে সম্বোধন করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে নিকুলের পক্ষ থেকে যে ধরনের ঔদ্ধত্য দেখানো হয়েছে, এবং তার ইতিহাস আমরা ইতিমধ্যেই দেখেছি, বিগত স্বৈরাচার সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি এবং নেতাদের সাথে তার যে সখ্যতা এবং তার যে ভূমিকা ছিল, এটা কি প্রমাণ করে যে তারই একটা বই প্রকাশ এখন সুযোগ পেয়েছে বলেই তিনি শাহরিয়ার কবিরের উপরে চালিয়ে দিয়েছেন? আপনার কি মনে হয়? অবশ্যই জাকির ভাই, আমি তো কথাগুলো নিয়ে আগেও কথা বলেছি যে নিকোলের ব্যাপারে আমি শুরু থেকে 5 আগস্টের পর থেকে কিন্তু আমি নিকোলের ব্যাপারে আমি বলছিলাম, নিকোল দীপ্তির ব্যাপারে আমি আমার বক্তব্য আমি দিয়েছিলাম যে এরা বেসিক্যালি ফেসিবাদ আওয়ামী লীগের মানে একদম চিহ্নিত দোষর। হঠাৎ করে কেন তার স্পেসটা পেল? আমার মানে মুন্নিশার যে অপরাধ, সেম অপরাধ কিন্তু আপনার মুন্নিশার যে অপরাধ, সেম অপরাধ কিন্তু আপনার দীপ্তিদের।
কিন্তু দীপ্তি শুধু মানিককে আওয়ামী লীগের বিচারপতি মানিককে একটু মানে গালাগালি করছে বা একটু কড়া কথা বলছে, এই জন্য দীপ্তিরা এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে আর মানে নিকোলরা অ্যাকসেপ্ট যাবে, এটা কিন্তু দুর্ভাগ্যজনক। আজকে কিন্তু নিকোলরা বা দীপ্তিরা তাদের কিন্তু ওই যে তাদের নেকড়ের যে নোকটা তাদের দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনার এরা কিন্তু আরো ঝামেলা করবে। ইতিমধ্যে আপনি দেখছেন যে তুষার ভাই, আমাদের আব্দুল তুষার ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমরা একসঙ্গে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তারা ছিলাম, উনি আমাদের সিনিয়র ছিলেন, আমি তো সবাই ভালো জানি, একজন সজ্জন মানুষ, কিন্তু তারা কিন্তু তাদের মাইন্ডসেট কিন্তু আওয়ামী লীগ, তাই না? এবং একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করে সবসময়, রাইট, একটা নেগেটিভ দ্বারা করার চেষ্টা করতেছে। সুতরাং এই যে মনে মাসুদ কামাল, তারপরে আমাদের আরো যারা আছেন, যারা ডাক্তার জাহিদ এবং পাশাপাশি আরেকটা এই যে কাজী জেসিন, আমরা তো মনে করি জেসিন মানে বিএনপি নেতার ওয়াইফ বা তার একটা ভূমিকা ছিল, বাট ইদানিং জেসিনের বক্তব্যগুলো আমার কাছে মনে হয় যে আপনার নিকোলদের সাথে একদম একটা গাঢ় ছাড়া একটা মানে জোর তারা বেঁধে ফেলেছে, তাই না? সুতরাং আমি বলতে চাই যে বর্তমান গভর্নমেন্টের উচিত এদের নজরে রাখা। আমি বলি না যে বাংলাদেশের মিডিয়াগুলোকে কন্ট্রোল করা বা মিডিয়া বন্ধ করে দেওয়া, আমি কখনো এই পক্ষে না। মত প্রকাশ স্বাধীনতা, শতভাগ শতফুল ফুটতে দাও, এই চেতনাকে আমি ধারণ করি। সুতরাং কিন্তু আপনি শতফুল ফুটতে দেওয়ার কথা বলে আপনি যদি মানে ফেসিবাদের মানে এটাকে ফিরে আনতে চান এবং এনে এক ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি করতে চান, সেটা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করবো না। জাকির ভাই, তো মাহবুব ভাই, আরেকটা নিউজ আমার চোখে পড়েছে, আপনার সাথে একটু শেয়ার করি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জামাতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে একটি মানহানি মামলা হয়েছে। আপনি বোধহয় দেখেছেন। এটা করেছে একজন আইনজীবী। উনি আরো মাসখানেক আগের একটা বক্তব্যকে কোট করে উনি কোনো একটা বক্তব্য বলেছিলেন যে হিন্দু এবং মুসলমানদের পূজা এবং ঈদ মুদ্রার এপিটোপিট। আসলে উনি পরবর্তীতে এটা ব্যাখ্যা দিয়েছেন উনি কোন প্রসঙ্গে কথাটা পূজা এবং রোজা, হ্যাঁ পূজা এবং রোজা, রাইট। এই বিষয়টা বলার চেষ্টা করছে যে উনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে শিশির মোহাম্মদ মনিরের মতো একজন ব্যক্তি তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে, এরকম কোনো বক্তব্য দিবে জনগণের সামনে? জাকির ভাই, আমি আমার সরাসরি কথা, শিশির মনিরের এই বক্তব্যটাকে আমি ওন করি না, আমি ধারণ করি না, আমি এটাকে পছন্দ করছি না। কিন্তু শিশির মনির হয়তো বলার সময় ওইভাবে মিন করে বলেনি, বলতে যে তিনি হয়তো কথাটা একদম, যেমন দেখেন আমাদের মানে আমাদের যেই গ্রাম বাংলা এটা কি গ্রাম বাংলা কিন্তু মানে একদিকে মানে পূজা হচ্ছে, সবাই আমরা যাচ্ছি, আবার অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে আজান হচ্ছে, সব মসজিদে চলে যাচ্ছে। এটা কিন্তু গ্রাম বাংলার একটা সিনারিও। হয়তো শিশির মনির ওই কথাটাকে ধারণ করি কথাটা বলেছেন। শিশির মনির একদম মিন করে বলেননি যে পূজা এবং রোজা এক জিনিস, প্রশ্নই আসে না। কারণ শিশির মনির তো ব্যক্তি জীবনে তো আমার আই থিঙ্ক সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছিল, তাই না? সাধারণ সম্পাদক ছিল সেন্ট্রালের, এবং খুব সজ্জন মানুষ, খুব ভালো লয়ার, এবং সে বড় বড় দেশে কাজ করেছেন। এবং ইতিমধ্যে আমি দেখেছি যে বাংলাদেশে মানে আইনের যেই এক ধরনের আপনার মানে মানুষের দুর্গড়ায় পৌঁছে দেওয়ার যে একটা প্রচেষ্টা শিশির মনির ইতিমধ্যে করেছেন এবং অনেকগুলি সে কাজও করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে জাকির ভাই, মানে যারা এই ধরনের কাজগুলি করছে তারা প্রত্যেকেই কিন্তু একটা মানে ষড়যন্ত্রকে সামনে নিয়ে করছে। এই যে মামলাটা করেছে শিশির মনির বিরুদ্ধে, এটা এক ধরনের ষড়যন্ত্রের অংশ। শিশির মনির ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটাই যথেষ্ট। এরপরে আমার যে আর কথা থাকে না। আর শিশির মনির একজন বেগে মুসলিম, একজন প্র্যাকটিশনার মুসলমান হিসেবে প্রশ্নই আসে না, সে এই কথা বলার প্রশ্নই আসে না। তবে আগামীতে যাতে করে আমাদের মাথায় রাখতে হবে যে এখন মিডিয়ার যুগ, মানে এগুলো কিন্তু রেকর্ড হয়ে যায়, তাই না? হয়তো টাং হয়ে যায়, কিন্তু এটা মনে রাখতে হবে যে খুব সাবধানে কথা বলা দরকার। কারণ রাষ্ট্র এবং রাজনীতি খুব একটা কঠিন জায়গা, এবং এটাকে আমরা যদি ঠিকমতো হ্যান্ডেল না করতে পারি, সামান্য একটু ভুলের জন্য কিন্তু দেখা যাবে যে এক ধরনের মিসএস্টিমেট হবে, সেখানে এক ধরনের অবিশ্বাসের জায়গা সৃষ্টি হবে, এই মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হবে। সেই জন্য অনুরোধ রাখতে চাই প্রত্যেকটা রাজনীতির দল, শুধু শিশির মনির না, যারা আপনারা জনপ্রতিনিধি হবেন, যারা রাজনীতি করছেন বাংলাদেশের কল্যাণের জন্য, তারা কথা বলার ক্ষেত্রে একটু আরো সতর্কতা অবলম্বন করা উচিত। থ্যাংক ইউ মাহবুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। মাহবুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জাকির ভাই, ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। এটা বিজয়ের মাস, স্বাধীনতার মাস, এবং আজকের এই মাসে এই এখন তো যুদ্ধ চলছিল, তাই না? সেই ৭১-এ আমরা যারা এই মাসে ৭১-এ জীবনদান করেছেন, যারা শাহাদাত বরণ করে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।